শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর অনুশীলনীর গুণ অঙ্কগুলো আমরা আজকে করব। 4টিতে 1 হালি হয়, 5 হালিতে কয়টি হবে? 4টিতে 1 হালি হয়, 5 হালিতে কয়টি হবে? প্রথম লাইনে লেখা আছে 4টিতে 1 হালি হয়, দ্বিতীয় লাইনে লেখা আছে 5 হালিতে কয়টি হয়। আমরা জানি আমরা লাইনটাকে সাজিয়ে লিখতে পারি, 1 হালিতে 4টি, 5 হালিতে কয়টি, এভাবে সাজাবো। আমরা জানি একটা হালিতে কয়টি হয়, 4টি হয়। এজন্য আমরা একটা গড়কে, বক্সকে, বৃত্তকে 4 লিখেছি। এরকম 5টা হালিতে কয়টা হবে, আমরা 5টা বক্স লিখেছি এবং 5টা হালির প্রত্যেকটাতে 4টা করে করে দিয়েছি, কারণ 1 হালিতে কয়টা করে করে, 4টা করে করে। এরকম 5টা হালিতে আমরা 5টা 4 দিয়েছি। তো মোট কয়টা হয়েছে আমাদের? আমরা কি করতে পারি, সবগুলো যোগ করতে পারি। 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ করলে কত হবে? 20 হবে। কিন্তু আমরা যোগ করব না, যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। সবগুলো যদি সমান থাকে, একই রকম থাকে, তাহলে আমাদের কষ্ট করে এত বড় যোগ আর করার দরকার নাই। আমরা কি করে ফেলবো? গুণ করে ফেলবো। আমরা 1 হালিতে কয়টা, একটা বক্সে আছে 4টা, এরকম কয়টা আছে হালি? 5টা আছে। আমরা 5 দিয়ে 4কে গুণ করে ফেলবো। 4 5-এ কত? 20। তাহলে কি হয়েছে? অঙ্কটা গুণ হয়েছে। আমরা যোগ করব না, অঙ্কটা হবে কি? গুণ অঙ্ক। কখন যোগ করব? আমরা যদি দেখতাম কোথাও আছে 4, কোথাও আছে 5, কোথাও 6, কোথাও 7, কোথাও 10, এক একটা যদি এক এক রকম হতো, তখন আমরা যোগ করতাম। এখন আমরা যোগ করব না, কি করব? গুণ করব। 4 5 20। আচ্ছা, এই প্রশ্নটা দেখো এখন, 4টিতে 1 হালি হয়, পরের লাইনে আছে 5 হালিতে কয়টি হবে? আমরা প্রথম লাইনটাকে সাজাবো দ্বিতীয় লাইনের মতো করে। দ্বিতীয় লাইনে লেখা আছে 5 হালিতে কয়টি। আমরা প্রথম লাইনে সাজাবো। আমরা 4টিতে 1 হালি এভাবে লিখবো না, আমরা লিখবো দ্বিতীয় লাইনের মতো করে। লিখবো 1 হালিতে হয় 4টি। কি লিখবো আমরা? লিখবো 1 হালিতে হয় 4টি। সুতরাং পরের লাইন লিখব। সুতরাং 5 হালিতে হয় সমান বেশি। বেশি হলে গুণ। 5 গুণ 4 গুণ করলে হবে 4 5 20। উত্তর হবে 20। বুঝতে পেরেছ? প্রথম লাইনটা প্রশ্নে আছে 4টিতে 1 হালি হয়। আমরা 4টিতে 1 হালি হয় এভাবে লিখব না, আমরা একটু সাজায় লিখব দ্বিতীয় লাইনের মতো করে। আমরা তাহলে কি লিখব? আমরা লিখব 1 হালিতে হয় 4টি। সুতরাং 5 হালিতে হয়, দেখছো মিলে গেছে লাইন। সুতরাং 5 হালিতে হয় বেশি। বেশি হলে কি হবে? গুণ হবে। 4 5 20। দেখো, তুমি যদি 1 হালি ডিম কিনো, 1 হালি মানে 4টি, তুমি যদি দোকান থেকে 5 হালি ডিম কিনো, তাহলে ডিম কি কম দিবে না দোকানদার? বেশি দিবে, আরও বেশি দিবে। বেশি দিলে কি হয়? গুণ হয়। ঠিক আছে? বেশি হলে অঙ্ক কি হয়? গুণ হয়। আর কম হইলে অঙ্ক কি হইতো? ভাগ হইতো। তাহলে আমাদের এটা কি অঙ্ক হবে? গুণ অঙ্ক হবে। 4 5 20। আশা করি বুঝতে পেরেছ। 1 হালিতে কয়টি? 4টি। 5 হালিতে কয়টি? বেশি। বেশি হলে কি হবে? আমরা সমান সমান দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখব 5 গুণ 4, ডট ডট দিয়ে দেবো। কেমন? সমান সমান লিখব 20টি। এরপর আমরা উত্তর লিখব, উত্তর 20টি। সহজ না? বুঝতে পেরেছ? প্রশ্নটাকে বারবার পড়তে হবে। প্রশ্নে যদি লেখা থাকতো 1 হালিতে 4টি, তাহলে আমাদের আর মিলানোর দরকার ছিল না। কেমন? কিন্তু প্রশ্নে লিখেছে 4টিতে 1 হালি হয়, তাহলে আমাদের সাজায় লিখতে হবে। 1 হালিতে হয় সমান 4টি। তাহলে পরের লাইন লিখবে এর পরে। সুতরাং 5 হালিতে হয় সমান বেশি। বেশি হলে গুণ। বুঝতে পেরেছ? আমাদের অঙ্ক করতে গেলে প্রথমে প্রশ্নটাকে ভালো করে পড়ে ফেলতে হবে। প্রশ্ন পড়লে আমরা বুঝতে পারবো কোনটা যোগ হবে, কোনটা বিয়োগ হবে, কোনটা গুণ হবে, কোনটা ভাগ হবে। এই অঙ্কটা কি হবে? গুণ হবে। 2 নং প্রশ্নে খেয়াল করো,
যদি একটি গুচ্ছে 6টি ফুল থাকে তবে এরকম 8টি গুচ্ছে কয়টি ফল থাকবে? একটা গুচ্ছ, গুচ্ছ মানে আমরা আমাদের ভাষায় বলি একটা থম্বা, বুঝছ? একটা গুচ্ছ, একটা গুচ্ছে কয়টা ফুল থাকে? 6টা ফুল থাকে। যদি এরকম 8টা গুচ্ছ থাকে তাহলে ফুল কি কম থাকবে না বেশি থাকবে বলো তো? এরকম 8টা গুচ্ছে অনেকগুলো ফুল থাকবে, অনেক বেশি হবে। তাহলে আমরা খেয়াল করো, এখানে আমরা চিহ্ন দিয়েছি, বৃত্ত দিয়েছি। একটা গুচ্ছ আমরা 6টা ফুল ধরেছি, এরকম আমরা 8টা গুচ্ছ লিখেছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আমরা 8টা গুচ্ছ লিখেছি। প্রত্যেকটা গুচ্ছে কয়টা করে ফুল দিয়েছি? 6টা করে ফুল দিয়েছি। তাহলে মোট কয়টা ফুল হলো? আমরা কি করব? আমরা দুইভাবে করতে পারি। আমরা সবগুলাকে যোগ করে ফেলতে পারি। 8টা গুচ্ছের সবগুলো ফুলকে আমরা যোগ করতে পারি। 6 যোগ 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 6, এভাবে 8টা 6 আমরা কি করব? যোগ করব। যোগ করলে আমরা পেয়ে যাই 48। ঠিক আছে? কিন্তু আমরা এখানে যোগ করব না, কারণ আমরা দেখতে পাচ্ছি সব গুচ্ছ, সব কয়টি গুচ্ছে একই ফুল, 6টা করে করে ফুল। 8টা গুচ্ছ আসছে, 8টা গুচ্ছের সবটাতে 6টা করে ফুল। তার আমরা কি করব? 8 গুণ 6 সমান 48। 6টা 48 গুণ করে ফেলব। আমরা যদি দেখি সবগুলোতে একই রকম করে থাকে, একই রকম, তাহলে আমরা কি করব? গুণ করে ফেলব। এখানে 8টা গুচ্ছ আছে, 8টা গুচ্ছের প্রত্যেকটা গুচ্ছতে কয়টা করে ফুল? 6টা করে ফুল। তাহলে আমরা কি করব? 6 গুণ 8 অথবা 8 গুণ 6 লিখব। 6 8 48, তাহলে উত্তর হবে 48। আমরা এখানে যোগ করব না, কারণ যোগ করতে গেলে বিশাল লম্বা হয়ে যায়। আর তোমরা তো আগেই পড়েছ যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, তাই না? আচ্ছা, যেহেতু 2 নং প্রশ্ন, তাই আমরা লিখব 2 নং প্রশ্নের উত্তর। একটি গুচ্ছে 6টি ফুল থাকে, তবে এরকম 8টি গুচ্ছে কয়টি ফুল থাকবে? আমরা প্রথম লাইনটি লিখব। লাইন কিন্তু সাজানো আছে, মিলানো আছে। আমরা লিখব এক অঙ্কে লিখব। প্রশ্নে বানান করে লিখে থাকবে এক অ টরসিকে টি একটি, কিন্তু আমরা অঙ্ক করার সময় এটাকে অঙ্কে লিখব। লিখব একটি গুচ্ছে ফুল থাকে 6টি। প্রশ্ন থেকে দেখে দেখে লিখব। ঠিক আছে? কি লিখব? একটি গুচ্ছে ফুল থাকে 6টি। এরপর দিব পরের লাইন। সুতরাং কয়টা গুচ্ছ আছে এখানে? 8টা গুচ্ছ আছে। তাহলে লিখব সুতরাং 8টি গুচ্ছে ফুল থাকে সমান, বলতো একটা গুচ্ছে যদি 6টা ফুল থাকে, গাছের একটা গুচ্ছে, একটা থম্বায় যদি 6টা ফুল থাকে, এরকম 8টা গুচ্ছে কি ফুল কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে না? হ্যাঁ, বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে আমরা লিখব 8 গুণ 6, ব্র্যাকেট দিয়ে দেব। কেমন? 8 গুণ 6টি। তুমি খেয়াল করো, তুমি দ্বিতীয় লাইনে পুরো বাক্য লেখার দরকার নাই, তুমি ডট ডট দিতে পারো। টি এর নিচে ডট দিয়ে দাও, অথবা গুচ্ছের নিচে ডট দিয়ে দাও, ফুল নিচে ডট দিয়ে দাও। কেমন? এবার আমরা লিখে ফেলব। সুতরাং 8টি গুচ্ছে ফুল থাকে সমান 8 গুণ 6 অথবা 6 গুণ 8। গুণ করো, 6 8 কত? 48। উত্তর হবে 48। বুঝতে পেরেছ? তুমি এমনিতে চিন্তা করো, তোমার একটা ফুল গাছ আছে, ফুল গাছের একটা গুচ্ছে, একটা কি বলো ঢালের মধ্যে 6টা ফুল ধরে আছে। কেমন? এরকম 8টা ঢালের মধ্যে কয়টা ফুল ধরবে? আরও বেশি ধরবে না ফুল? হ্যাঁ, বেশি হলে কি হয়? গুণ হয়। তবে
যদি কম হতো তাহলে আমরা কি করতাম, আমরা সেটা পরের অঙ্কে করব, ভাগ হতো কম হলে। তাহলে সুন্দর করে প্রশ্ন পড়ে আমরা লিখে ফেলবো, একটি গুচ্ছে 6টি ফুল থাকে, আমরা সাজিয়ে লিখব, একটি গুচ্ছে ফুল থাকে সমান 6টি, সুতরাং 8টি গুচ্ছে ফুল থাকে বেশি হলে গুণ, 8 গুণ 6, 6 8 48, উত্তর 48। আশা করি বুঝতে পেরেছ। 3 নং প্রশ্ন, তাসকিয়া প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? আমরা আগেই বলেছি প্রতিদিন মানে হলো একদিন, প্রতি ঘন্টা মানে হলো 1 ঘন্টা। এগুলা মনে রাখবা, গুণ অঙ্কের ক্ষেত্রে এগুলা মনে রাখবা। প্রতিদিন মানে কি? একদিন। আর এক সপ্তাহ মানে কয় দিন? 7 দিন। তাহলে প্রশ্নে যদি প্রতিদিন লেখা থাকে, আমরা অঙ্ক করার সময় প্রতিদিন কথাটা লিখব না, আমরা প্রতিদিন না লিখে কি লিখব? একদিন। আর প্রশ্নে যদি এক সপ্তাহ লেখা থাকে, আমরা এক সপ্তাহ লিখব না, আমরা এক সপ্তাহের পরে কি লিখব? এক সপ্তাহের পরিবর্তে লিখব 7 দিন, কারণ আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। প্রথম লাইনের সাথে আমরা মিলাবো, কেমন? আচ্ছা, তাসকিয়া লেখার দরকার নাই, প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, তাহলে আমরা লিখব প্রতিদিন মানে কয় দিন? প্রতি মানে 1, দিনের দিন থাকবে, প্রতিদিন মানে হলো 1 দিন, তাহলে লিখব 1 দিনে বই পড়ে 4 ঘন্টা। ঠিক আছে, এটা বুঝতে পেরেছ? প্রতিদিন মানে 1 দিন। আচ্ছা, পরের লাইনে লিখব, সুতরাং পরের লাইন পড়ো, এক সপ্তাহে এসে কত ঘন্টা বই পড়ে? এক সপ্তাহ কি লিখব? এক সপ্তাহ মানে কয় দিন? প্রতিদিন মানে যদি 1 দিন হয়, এক সপ্তাহ মানে 7 দিন, তাহলে আমরা 1-এর নিচে লিখব 7, লিখব সুতরাং 7 দিনে বই পড়ে সমান বেশি হলে গুণ, 7 গুণ 4, 4 7 28। এটা বুঝতে পেরেছ? আমরা প্রথম লাইন লিখেছি 1 দিনে বই পড়ে 4 ঘন্টা, তাহলে দ্বিতীয় লাইন আমাদের মিলাইতে হবে প্রথম লাইনের মতো করে। এক সপ্তাহ মানে 7 দিন আমরা জানি, তাহলে আমরা 1-এর নিচে লিখব 7 আর সবগুলো ডট ডট দিয়ে দেব। ঠিক আছে, তুমি চিন্তা করো না একটু, তুমি যদি 1 দিনে 4 ঘন্টা বই পড়ো, তুমি যদি এভাবে 1 সপ্তাহ বই পড়ো, 7 দিন বই পড়ো, তাহলে তুমি তো অনেক ঘন্টা বই পড়বা, তাই না? তাহলে কি হবে? বেশি হলে গুণ হয়, এই জন্য আমরা 7 গুণ 4 লিখেছি, আর 7-এর নাম তো আমরা পারি 4 7 28, উত্তর হবে 28 ঘন্টা। ঠিক আছে, আমরা 7 আর 4কে গুণ করব, 1 দেব না কোথাও আর। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কগুলো করতে গেলে আগে প্রশ্নটা পড়তে হবে। প্রতিদিন মানে আমরা পড়েছি 1 দিন, এক সপ্তাহ মানে আমরা জেনেছি 7 দিন। আমরা তাহলে কি লিখব? প্রথম লাইন 1 দিনে বই পড়ে 4 ঘন্টা, আর 7 দিনে বই পড়ে 4 7 28 ঘন্টা। কেমন? উত্তর 28 ঘন্টা। পরের প্রশ্ন, এক দিস্তা কাগজে 24টা থাকে, এক দিস্তা কাগজে থাকে 24টা, কেমন? তাহলে 12 দিস্তায় কাগজে কতটা থাকবে? তোমার কাছে 12 দিস্তা কাগজ আছে, প্রত্যেক দিস্তায় কতটা করে প্রত্যেক দিস্তায় মানে এক দিস্তায় 24টা, পরের দিস্তায়ও 24টা, পরের দিস্তায়ও 24টা, পরের দিস্তায়ও 24টা, এভাবে 12 দিস্তায় প্রত্যেকটাতে 24টা করে আছে। তাহলে মোট কতটা কাগজ থাকবে? আমরা প্রথম লাইন আমরা মিলিয়ে লিখব, প্রশ্নে আছে 1 বানান করে, আমরা উত্তর লেখার সময় 1টাকে বানান করে লিখব না, আমরা অঙ্কে লিখব। আমরা প্রথম লাইন সাজিয়ে লিখব, দেখো প্রশ্নে আছে 1 দিস্তা কাগজে 24টা থাকে, আমরা লিখব 1 দিস্তা কাগজে থাকে 24টা, তা মানে পৃষ্ঠা আর কি, ওই যে পেজ পৃষ্ঠা, এগুলো তুমি বাজার থেকে 1 দিস্তা কাগজ কিনলে সেখানে কত পৃষ্ঠা থাকে? 24টা থাকে। তাহলে যদি তুমি 12 দিস্তা কিনো, তাহলে পাতা কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে না? হ্যাঁ, বেশি হবে। সুতরাং পরের লাইন লিখব প্রশ্ন থেকে দেখে 12 দিস্তা কাগজে থাকে সমান, কম না বেশি?
বেশি। বেশি হলে কি হয়? গুণ হয়। কত গুণ কত দেব? 24 গুণ 12 দেব। ঠিক আছে, 24 গুণ 12 দেব, অথবা 12 গুণ 24 দিলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা লিখব এক দিস্তা কাগজে থাকে 24টা, সুতরাং 12 দিস্তা কাগজে থাকে বেশি। বেশি হয়ে যাবে, বেশি হয়ে গেলে গুণ হয়। 24কে আমরা 12 দিয়ে গুণ করলে হবে 228। 228টা, উত্তর হবে 228টা। এখন প্রশ্ন হলো, তুমি 24 আর 12 এর গুণটা কি কোথাও খাতায় করেছ? তোমাকে খাতায় করে তারপর উত্তর এখানে বসাতে হবে। উত্তর দেখে দেখে বসালে হবে না, উত্তর মুখস্থ বসালে হবে না। ঠিক আছে, পরীক্ষায় ওই স্যারেরা চেঞ্জ করে দিতেও পারে। স্যারেরা পরীক্ষায় 12 দিস্তার জায়গায় যদি 13 দিস্তা দেয়, তখন তোমাকে 24 গুণ 13 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এখন 12 দিস্তা আছে, আমরা 12 দিয়ে গুণ করেছি, তো গুণটা আমাদের খাতায় করতে হবে, দেখে দেখে উত্তর বসালে হবে না। তাহলে কীভাবে করবো অঙ্কটা বলো তো প্রথম থেকে আবার? পারবা তো? কেমন বলা লাগবে? আচ্ছা, ভিডিওটা আবার দেখে নিও তোমরা। আমরা গুণটা দেখে নিই। 24কে আমরা 12 দিয়ে কীভাবে গুণ করেছি। 24 হলো গুণ্য আর 12 হলো গুণক। গুণ্য এবং গুণক এই দুটোকে গুণ করলে আমরা পাই গুণফল। আমরা প্রথমে একক 2 দিয়ে উপরে 2টাকে গুণ করব। একক 2 দিয়ে 4কে গুণ করি, একক 2 দিয়ে আবার 2কে গুণ করব। এরপর দশক 1 দিয়ে 4কেও গুণ করব, দশক 1 দিয়ে 2কেও গুণ করব। কেমন? আচ্ছা চলো, 2 দিয়ে 4কে গুণ করো, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে 2কে গুণ করো, 2 দুগুণে 4। ব্যাস, প্রথমটা করা শেষ, একক দিয়ে গুণ করা শেষ। এবার দশক দিয়ে গুণ করব। দশক দিয়ে গুণ করতে গেলে আমরা বলেছি আগেই আমাদের কি দিতে হবে? একটা শূন্য দিয়ে দিতে হবে। 8 বরাবর আমরা একটা কি দিয়ে দেব? শূন্য দিয়ে দেব। এরপর আমরা দশকের 1 দিয়ে উপরে 4কে গুণ করব, 2কে গুণ করব। 4কে গুণ করো, 4 একে 4 বরাবর বসাতে হবে। 2কে গুণ করো, 2 একে 2 সামনে করে বসাবো। কেমন? আর আমাদের গুণ করার নাই, একক দিয়েও গুণ করে ফেলেছি, দশক দিয়েও আমরা কি করে ফেলেছি? গুণ করে ফেলেছি। এবার আমাদের দাগ টানতে হবে। দাগ টানলাম আমরা, দাগ টেনে আমরা কি করব? যোগ করব। 8 আর 0 যোগ করলে হবে 8। 8 আর 0 যোগ করলে কত? 8। আমরা গুণ করতেছি না, গুণ আমাদের শেষ, এখানে আমরা যোগ করতেছি। এরপর 4 আর 4 যোগ করলে হবে 8। কেমন? এরপর 2 এর সাথে আর কোনো কিছুই যোগ করার নাই, 2 এর 2টা বসে যাবে। তাহলে হয়েছে আমাদের কত? 288। 288। এভাবে আমাদের 12 দিস্তা কাগজে কতটা থাকবে? 288। এভাবে আমাদের উত্তর হয়েছে 288। আশা করি বুঝতে পেরেছ। আমাদের গুণক এখানে কত? 12। 2 হচ্ছে একক আর 1 হচ্ছে দশক। আমরা একক দিয়ে উপরের দুটোকে গুণ করেছি, 4কেও গুণ করেছি, 2কেও গুণ করেছি। আবার দশক 1 দিয়ে 4কেও গুণ করেছি, আবার 2কেও গুণ করেছি। ঠিক আছে, গুণ করার পরে আমাদের কাজ কি হয়েছে? আমরা দাগ টেনেছি। দাগ টেনে আমরা কি করেছি? দাগ টেনে আমরা যোগ করেছি। যোগ করার পরে আমাদের উত্তর কত হয়েছে? যোগ করার পরে আমাদের উত্তর হয়েছে 288। পরের প্রশ্ন আসো। 100 পয়সায় 1 টাকা হয়, 10 টাকায় কত পয়সা হয়? 100 পয়সায় 1 টাকা হয়, পরের লাইনে বলেছে 10 টাকায় কত পয়সা হয়। আমরা প্রথম লাইনটাকে দ্বিতীয় লাইনের মতো সাজাবো। দ্বিতীয় লাইনে কি আছে? দ্বিতীয় লাইনে বলেছে 10 টাকায় কত পয়সা। তাহলে আমরা প্রথম লাইন কিভাবে পড়ব? আমরা প্রথম লাইন পড়ব 1 টাকায় 100 পয়সা। লিখে আছে 100 পয়সায় 1 টাকা হয়, আছে না? আমরা কি লিখব তাহলে? দ্বিতীয় লাইনের মতো মিলিয়ে লিখব। দ্বিতীয় লাইন পড়ে দেখো না কি আছে। দ্বিতীয় লাইনে আছে 10 টাকায় কত পয়সা হয়। তাহলে আমরা প্রথম লাইনকে আমরা মিলাবো দ্বিতীয় লাইনের মতো। প্রথমে আমরা 100 পয়সা লিখব না, প্রথমে আমরা 1 টাকা লিখব, কারণ দ্বিতীয় লাইনে আমাদের কি আছে? 10 টাকা আছে না? টাকা আছে না? হ্যাঁ, তাহলে আমরা প্রথমে লিখব, প্রথম লাইন লিখব
1 টাকায় হয় 100 পয়সা। 1 টাকায় হয় 100 পয়সা। বুঝতে পেরেছো লাইনটা? 100 পয়সায় 1 টাকা হয়, এটা আমরা লিখব না, আমরা দ্বিতীয় লাইনের মতো সাজাই লিখব। দ্বিতীয় লাইনে শুধু টাকার কথা বলা আছে না, 10 টাকায় কত পয়সা, তাহলে আমরা প্রথম লাইনকে এভাবে লিখব, 1 টাকায় হয় 100 পয়সা। সুতরাং 10 টাকায় হয়, এই যে একের নিচে 10, টাকার নিচে টাকা, মিলে গেছে না? সুতরাং 10 টাকায় হয়, কম না বেশি বলো তো? তোমার কাছে আছে 1 টাকা, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। তাহলে তোমাকে যদি আমি 10 টাকা দিই, তাহলে পয়সা কম হবে না বেশি হবে? বেশি হবে। 1 টাকাতে 100 পয়সা, 10 টাকাতে হবে 100 গুণ 10। বেশি হলে কি হয়? গুণ হয়, এই জন্য অঙ্কটা গুণ। 100 গুণ 10 পয়সা, ডট ডট দিয়ে দেবো আমরা, সমান সমান হবে 1000 পয়সা। তো কীভাবে 1000 হয়েছে, গুণটা আমরা খাতায় করে তারপর আমরা এখানে লিখব। শূন্য থাকলে আমাদের গুণ করতে সহজ হয়। তারপরেও তোমরা ছোট মানুষ, তোমরা খাতার ভিতরে গুণটা করো, গুণটা করে তারপরে উত্তরটা লিখো, কেমন? তাহলে আমরা কি বলেছি, 100 পয়সায় 1 টাকা হয়, এটা আমরা লিখব না, আমরা সাজাই লিখব 1 টাকায় হয় 100 পয়সা। তাহলে আমাদের পরের লাইনের সাথে মিলানো যাবে প্রশ্নের। সুতরাং 10 টাকায় হয় সমান 100 গুণ 10। বুঝতে পেরেছ? 100 গুণ 10 হলে কত হবে উত্তর? 1000 হবে। আমরা গুণ করলে অঙ্কটা উত্তর মিলাতে পারবো, কেমন? চলো আমরা গুণ চেষ্টা করি। 100 হচ্ছে গুণ্য, 10 হচ্ছে গুণক। 10 দিয়ে আমরা উপরে সবগুলাকে গুণ করব। প্রথমে 0 দিয়ে উপরে সবগুলাকে গুণ করব। 0 দিয়ে 0কে গুণ করলে হয় 0, 0 দিয়ে পরে 0কে গুণ করলে হয় 0, 0 দিয়ে 1কে গুণ করলে হবে কত? 0, কারণ 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করা হয় উত্তর কত হয়? 0 হয়। একক দিয়ে গুণ করা শেষ। এবার আমরা দশক দিয়ে গুণ করব। দশক হচ্ছে 1, 1 দিয়ে উপরে সবগুলোকে গুণ করব। দশক দিয়ে গুণ করতে হলে প্রথম আমাদের কী দিতে হয়? দ্বিতীয় লাইনে একটা 0 আগে থেকে বসাই দিতে হয়। বসাই দিলাম। 1 দিয়ে 0কে গুণ করো, 1 0, 0। 1 দিয়ে 0টাকে গুণ করো, 1 0, 0। 1 দিয়ে 1 গুণ করো, 1 1, 1, কেমন? এরপর আমরা দাগ টানবো, দাগ টেনে কী করবো? যোগ করব। 0 0 যোগ করলে 0ই, 0 0 যোগ করলে 0ই, 0 0 যোগ করলে 0ই। 1-এর সাথে কিছু যোগ করার নাই, 1-এর 1 বসে যাবে। তাহলে বুঝতে পেরেছ 1000 কীভাবে হয়েছে, কেমন? প্রথমে আমরা গুণ করেছি, পরে আমরা দাগ টেনে যোগ করেছি। আমাদের গুণ করার পরে যে সংখ্যা বের হয় সেটা হচ্ছে গুণফল। এখানে 100 হচ্ছে গুণ্য, 10 হচ্ছে গুণক, আর 100 আর 10 গুণ করার পরে যে সংখ্যাটা বের হয়েছে 1000, এটা হলো গুণফল। গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। গুণফল সমান কত? গুণফল সমান গুণ্য গুণ গুণক। এখানে একক কত? একক হলো 0। দশক কত? দশক হলো 1। উত্তর হলো 1000, কেমন? 6 নম্বর প্রশ্ন, একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরকম বা এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে? তোমার কাছে একটা বই আছে, ওই বইয়ে 130 পৃষ্ঠা আছে। এরকম যদি 28টা বই থাকে, 28টা বইয়ের প্রত্যেকটার মধ্যে এত 128 পৃষ্ঠা করে না? প্রত্যেকটার মধ্যে একই রকম, তাহলে আমাদের যোগ করার দরকার নেই। আমরা কী করে ফেলব? সবগুলোতে যদি একই রকম হয় তাহলে আমরা কি করব? গুণ করে ফেলব। 130 আর 28-এ কী করব? গুণ করে ফেলব। তবে যেহেতু প্রশ্ন আছে, আমরা এভাবে মিলিয়ে মিলিয়ে অঙ্কটা করব। প্রশ্ন পড়ো, একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, তাহলে একটি, এক ও টরশিকাটি একটি, আমরা এটাকে অঙ্কে লিখব। প্রশ্নেতে বানান করে থাকবে, আমরা অঙ্ক করার সময় অঙ্কে লিখব একটি। দেখো প্রথম লাইন পড়ো, একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে। আমরা লিখব একটি বইয়ে আছে সমান 130 পৃষ্ঠা।
ঠিক আছে? এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে লিখব আমরা। সুতরাং 28টি বইয়ে আছে সমান, একটা বইয়ে যদি 130 পৃষ্ঠা থাকে, 28টা বইয়ের প্রত্যেকটার মধ্যে যদি 130 পৃষ্ঠা থাকে, তাহলে 28টা বইয়ে বেশি পৃষ্ঠা থাকবে না? বেশি হলে কি হয়? গুণ হয়। তোমার একটা বইয়ে 130 পৃষ্ঠা আছে, ওই রকম আরও যদি 28টা বই থাকে তাহলে অনেক পৃষ্ঠা হবে না? তাহলে কি হবে? গুণ হবে। সুতরাং 28টি বইয়ে পৃষ্ঠা আছে সমান, ডট ডট দেবো আমরা, 130 গুণ 28। এটা কি হবে? অঙ্ক, গুণ অঙ্ক হবে। আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। তাহলে আমরা 130 গুণ 28 লিখব। লিখার পরে আমরা গুণ করব। গুণ করলে আমাদের হবে 3640 পৃষ্ঠা। উত্তর 3640 পৃষ্ঠা। কীভাবে হয়েছে 3640 পৃষ্ঠা সেটা আমরা একটু পরেই, সেটা তোমাদের বুঝিয়ে দেব। আগে তোমরা খাতায় করে দেখো গুণটা। প্রশ্নটা আবার পড়ো। একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, আমরা লিখব একটি বইয়ে আছে সমান 130 পৃষ্ঠা। সুতরাং 28টি বইয়ে পৃষ্ঠা কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। সবগুলো বইয়ে 130 পৃষ্ঠা করে করে। তাহলে আমরা কি করে ফেলব? গুণ করে ফেলব। 130 গুণ কত দিব? 1 দিব না, 130 গুণ 28 দেব। 28টা বই না, 28 দেব। 130 গুণ 28 দিলে হয় 3640 পৃষ্ঠা। আশা করি বুঝতে পেরেছ। আসো আমরা গুণটা করি। 130 হচ্ছে গুণ্য, 28 হচ্ছে গুণক, আর গুণ করার পরে যে ফলটা বের হবে সেটা হলো গুণফল। তাহলে এখানে গুণকের দিকে খেয়াল করো। গুণক হচ্ছে একক, 8 হচ্ছে একক, 2 হচ্ছে দশক। পিছন থেকে গণ, একক দশক শতক পড়ছি না আমরা? হ্যাঁ, 8 হচ্ছে একক, 2 হচ্ছে দশক। একক দিয়ে উপরে সবগুলাকে গুণ করব, 8 দিয়ে উপরে সবগুলাকে গুণ করব, 8 দিয়ে শূন্যকে গুণ করো, 8 শূন্য 0, 8 দিয়ে 3কে গুণ করো, 3 8 24, 24-এর 24 বসিয়ে দেব না, আমরা 24-এর 4 বসাবো, কারণ 8 দিয়ে আবার 1কেও গুণ করতে হবে। 24-এর 4 বসাবো, হাতে থাকে 2। 8 দিয়ে 1কে গুণ করো, 8 একে 8, 8 একে 8, তার সাথে হাতের যে 2 আছে সেই 2 যোগ করো, 8 হলে 9 10। ব্যাস, একক দিয়ে গুণ করা শেষ। এবার দশক দিয়ে গুণ করব। দশক কত এখানে? 2, 2 দিয়ে উপরে সবগুলোকে গুণ করো, 2 দিয়ে শূন্যকে গুণ করো, 2 এ 0 0। ও আচ্ছা, একটু কথা বলে নিই। দশক দিয়ে গুণ করতে গেলে আমাদের গুণ করার আগে একটা শূন্য বসাতে হয়। এটা তো তোমরা জানো কেমন? আমরা শূন্য নিচে বরাবর এটা কি বসিয়ে দেব? শূন্য বসিয়ে দেব। আচ্ছা, এবার 2 দিয়ে আমরা উপরেগুলোকে গুণ করি। 2 দিয়ে শূন্যকে গুণ করো, 2 এ 0 0। 2 দিয়ে 3কে গুণ করো, 3 দুগুণে কত? 6, 6 বসাও, বরাবর বসাবা, সংখ্যা নিচে সংখ্যা বসাবা। এরপর 2 দিয়ে 1কে গুণ করো, 2 একে 2। ব্যাস, আমাদের একক দিয়ে গুণ করা শেষ, দশক দিয়ে গুণ করা শেষ। আমরা যোগ করব। 0 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, 6 আর 0 যোগ করলে 6, আর 2 এর সাথে 1 যোগ করলে হবে কত? 2 যোগ করলে কত? 3। আশা করি বুঝতে পেরেছ। মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। 14 গুণ টাকা, 14 দিয়ে গুণ করতে বলেছে, আমরা বুঝে গেছি অঙ্কটা কী হবে? গুণ। 14 গুণে 14 গুণ, 14 বানান করে লেখা আছে না? আমরা অঙ্ক করার সময় কি করব? গুণ এই অঙ্কে লিখব, 14কে অঙ্কে লিখব। মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে, তবে মুন্নির কাছে কত টাকা আছে? আচ্ছা, আমরা প্রথম এই লাইনটা লিখে ফেলব। মিলির কাছে 225 টাকা থাকে, এই লাইনটা লিখব। আমরা কি লিখব? হ্যাঁ, আমরা প্রথমে এই লাইনটা লিখব। মিলির কাছে থাকে বা মিলির কাছে আছে সমান 225 টাকা। মানুষ কয়জন এখানে? 2 জন, একটা হলো মিলি আর একটা হলো মুন্নি। আমরা কার টাকা বের করব? মুন্নির টাকা বের করব,
কার টাকা দেওয়া আছে? মিলির টাকা দেওয়া আছে। যার টাকাটা দেওয়া আছে প্রথমে আমরা তারটা লিখে ফেলি। কেমন? মিলির কাছে যদি 225 টাকা থাকে তাহলে আমরা লিখব মিলির কাছে আছে 225 টাকা। কেমন? এরপরে বলেছে তবে মুন্নির কাছে কত টাকা থাকবে, তো আমরা লিখব সুতরাং মুন্নির কাছে আছে সমান, এটা কি অঙ্ক হবে উপর দিয়ে বলে দিয়েছে একবার। প্রথমে দেখো 14 গুণ, 14 দিয়ে কি করতে বলছে? গুণ। ওই যে মিলির টাকা আর 14 গুণ টাকা মুন্নির কাছে আছে, 14 দিয়ে গুণ করলে হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা কি লিখেছি? মিলির কাছে আছে 225 টাকা, সুতরাং মুন্নির কাছে কত টাকা আছে? সুতরাং লিখব মুন্নির কাছে আছে সমান 225, কি দিব? ওই যে প্রশ্নের প্রথমে লিখে আছে 14 গুণ, 225 গুণ 14 লিখব। কেমন? 225 গুণ 14 ডট ডট টাকা সমান সমান গুণ করলে আমাদের হবে 3150। বুঝতে পেরেছো না? উত্তর হবে 3150। এখানে দুইজন লোক আছে, একজন হলো মিলি, একজন হলো মুন্নি। মিলির কাছে কত টাকা আছে আমরা জানি, মিলির কাছে লিখে দিয়েছে 225 টাকা আছে, আমরা এই লাইনটা প্রথমে লিখে ফেলব। তারপরে বলেছে মুন্নির কাছে কত টাকা আছে, আমরা কি করব? লিখব সুতরাং মুন্নির কাছে আছে সমান, কি করতে হবে? অঙ্কটা গুণ করতে হবে। কোথায় গুণ পেয়েছি আমরা? প্রশ্নের একবার উপরে লিখে দিয়েছে, দেখো মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে, 14 দিয়ে গুণ করতে বলেছে। এই জন্য আমরা 225কে 14 দিয়ে গুণ করেছি, উত্তর হয়েছে 3150। চলো আমরা গুণটা দেখে ফেলি। 225কে 14 দিয়ে গুণ করব। এখানে 225 হলো গুণ্য, 14 হলো গুণক, আর গুণ করার পরে যে ফলাফল বের হবে, যে উত্তর বের হবে, সেটাকে বলা হয় গুণফল। এখানে গুণক হচ্ছে 4, 1 এবং 4, মানে 10 একক এবং 10। প্রথমে একক দিয়ে উপরে 3টাকে গুণ করো। একক কত? 4, 4 দিয়ে উপরে 3টাকে গুণ করো, 4 দিয়ে 5কে গুণ করো, 4 5 20, 20-এর আমরা শূন্য বসাবো, হাতে থাকবে 2, 4 দিয়ে 2কে গুণ করো, 4 দুগুণে 8, 8 আর হাতের দিয়ে যোগ করলে হবে কত? 8 হলে 9, 10, 10-এর আমরা শূন্য বসাবো, হাতে থাকবে 1। এরপর 4 দিয়ে 2কে গুণ করো, আবার 4 দুগুণে 8, 8 বসাইয়া দেব না, 8-এর সাথে ওই যে হাতের 1 আছে সেটা যোগ করব, 8 আর 1 যোগ করলে হবে 9। একক দিয়ে উপরে সবগুলোকে গুণ করা শেষ, এবার দশক দিয়ে গুণ করব। দশক কোনটা? দশক হচ্ছে 1। দশক দিয়ে গুণ করতে গেলে আমাদের কি করতে হয়? প্রথমে কি করতে হয়? একটা শূন্য বসায় দিতে হয়। এই যে আমরা বরাবর একটা শূন্য বসায় দেব। তোমরা এদিকে ওদিকে বাঁকা করে শূন্য বসালে হবে না, সংখ্যার নিচে সংখ্যা বসাতে হবে। এটা শূন্য বসালাম, এবার দশক দিয়ে উপরেগুলোকে গুণ করো। 1 দিয়ে 5কে গুণ করো, 5 একে 5, 1 দিয়ে 2কে গুণ করো, 2 একে 2, 1 দিয়ে 2কে গুণ করো, 2 একে 2। আমাদের একক দিয়ে গুণ করা শেষ, দশক দিয়েও গুণ করা শেষ। এবার আমরা দাগ টেনে কী করব? যোগ করব। দাগ টেনে দাও, দাগ টেনে দিলাম। 0 আর 0 যোগ করলে কত? 0। এরপর 0 আর 5 যোগ করো, 5, 9 আর 2 যোগ করো, 11, 11-র 1, হাতে থাকবে 1। এরপর আছে 2, 2-এর সাথে আর যোগ করার কিছু আছে? হ্যাঁ, 2-এর সাথে ওই যে হাতের 1 আছে, 2-এর সাথে হাতের 1 যোগ করলে হবে 3। আশা করি বুঝতে পেরেছ। একটি ইলিশ মাছের দাম 750 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? আমরা আগে বলেছি প্রশ্নে যদি একটি কথাটি বানান করে লেখা থাকে আমরা অঙ্ক করার সময় এক অঙ্কে লিখব। উত্তর লেখার সময় প্রথমে লিখব 8 নং প্রশ্ন উত্তর। প্রথম লাইনটা পড়ো, একটি ইলিশ মাছের দাম 750 টাকা। আমরাও লিখব, এক লিখব অঙ্কে, একটি ইলিশ মাছের দাম 750 টাকা। সুতরাং কয়টি ইলিশ মাছের দাম? 20টা ইলিশ মাছের দাম।
একটার দাম যদি 750 টাকা হয়, 20টা ইলিশ মাছ কিনতে দাম কম লাগবে নাকি বেশি লাগবে টাকা? বেশি লাগবে। বেশি হলে কি হবে? গুণ হবে। একটার দাম 750 টাকা ওই রকম, 20টার দাম ওই একই রকম। 20টার প্রত্যেকটার দাম কত করে করে? 750 টাকা করে। তো আমরা জানি সবগুলোর দাম যদি একই রকম হয় তাহলে সেটা কি হয়ে যাবে? কিভাবে করে ফেলবো আমরা? সংক্ষেপে গুণ করে ফেলবো আমরা। তাহলে আমরা প্রথমে লিখব একটি ইলিশ মাছের দাম 750 টাকা। দ্বিতীয় লাইনে আমরা প্রশ্ন থেকে মিলিয়ে লিখব, সুতরাং 20টি ইলিশ মাছের দাম সমান, কম হবে না বেশি হবে? বলো বলো। বেশি হবে। বেশি হলে কি হয়? গুণ হয়। কতকে কত দিয়ে গুণ করব? 750কে 20 দিয়ে গুণ করব। 750 গুণ 20। 750কে 20 দিয়ে গুণ করলে কত হয়? 15,000। কীভাবে 15,000 হয়েছে সেটি তোমরা খাতায় করে বের করো, আমরা একটু পরে করে দেব অঙ্কটা। গুণ কীভাবে হয়েছে 15,000। উত্তর কত হবে? উত্তর হবে 15,000। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা 8 নং প্রশ্ন উত্তর লিখে ফেলব। প্রথম লাইন পড়ো, একটি ইলিশ মাছের দাম 750 টাকা। আমরাও লিখে দেব একটি ইলিশ মাছের দাম 750 টাকা। এক লিখব অঙ্কে, বানান করে থাকবে প্রশ্নে, আমরা করার সময় লিখব অঙ্কে। এরকম 20টি ইলিশ মাছের দাম কত? সুতরাং দেব, সুতরাং 20টি ইলিশ মাছের দাম সমান ডট ডট দিয়ে দিলে হবে। কেমন? ডট ডট মানে একইটা। 20টি ইলিশ মাছের দাম হবে কম না বেশি? আমরা জানি একটার দাম 750 টাকা হলে 20টার দাম হবে আরও বেশি। বেশি হলে কি হয়? গুণ হয়। 750 গুণ 20। কেমন? গুণটা তোমরা করতে পারবা? 750কে 20 দিয়ে আমরা গুণ করব। এখানে 20 হলো গুণক, 20-এর শূন্যটা হলো একক, আর 2 হলো দশক। শূন্য দিয়ে আমরা উপরের 3টাকে গুণ করব, আবার 2 দিয়ে উপরের 3টাকে গুণ করব। শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে 0 0 0। শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলে কি হয়? 0 শূন্য দিয়ে 5কে গুণ করব, 5 0 0 শূন্য দিয়ে 7কে গুণ করব, 7 0 0 একক দিয়ে গুণ করা শেষ। এবার আমরা দশক 2 দিয়ে গুণ করব। আমরা জানি দশক দিয়ে গুণ করতে গেলে এই শূন্য বরাবর একটা শূন্য দিতে হয়, আমরা কালার করে দিয়েছি। আগে আমাদের কি দিয়ে দিতে হবে? একটা 0 আচ্ছা, দশক 2 দিয়ে আমরা গুণ করি। আবার 2 দিয়ে উপরে শূন্যকে গুণ করি, 2 এ 0 0 0। 2 দিয়ে 5কে গুণ করি, 5 দুগুণে 10 10। 10-এর 10 আমরা বসিয়ে দেব না, 10-এর আমরা শূন্য বসাবো, হাতে থাকবে 1। কারণ 2 দিয়ে আবার 7কেও আমাদের গুণ করতে হবে, এজন্য 10-এর 10 আমরা বসাবো না, 10-এর বসাবো শূন্য, হাতে থাকবে 1। 2 দিয়ে 7কে গুণ করি, 7 দুগুণে 14 14। 14-এর 14 বসিয়ে দেব না, 14-এর সাথে হাতে যে 1 আছে সেই একটা আমরা যোগ করব। 14 আর হাতের 1-এ যোগ করব। যোগ করার পর হয়েছে 15। এরপর আমরা দাগ টানে যোগ করে দেব। 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0 5-এর সাথে কিছু যোগ করার নাই, 5-এর 5 1-এর সাথে কোনো কিছু যোগ করার নাই, 1-এর 1 1। আমাদের গুণটা শেষ। এটা হচ্ছে আমাদের গুণফল। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান। একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? প্রথম লাইনে দেখো, ঘন্টায় 45 কিলোমিটার যান। ঘন্টায় মানে হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টায়। তাহলে আমরা কোথাও ঘন্টায় লেখা থাকলে আমরা বুঝে নেব এখানে 1 ঘন্টার কথা বলা হয়েছে। দৈনিক লেখা থাকলে বুঝে নেব 1 দিনের কথা বলা হয়েছে। সপ্তাহ লেখা থাকলে বুঝে নেব 7 দিনের কথা বলা হয়েছে। তন্দ্রা চাকমা লেখার দরকার নাই, গাড়ি চালিয়ে লেখারও দরকার নাই। আমরা লিখব ঘন্টায় 45 কিলোমিটার যান। ঘন্টায় মানে
1 ঘন্টা। তাহলে আমরা প্রথমে লিখব 9 নং প্রশ্ন উত্তর, তারপর লিখব 1 ঘন্টায় যান 45 কিলোমিটার। 1 ঘন্টায় যান 45 কিলোমিটার। কিলোমিটারকে আমরা সংক্ষেপে লিখে দিয়েছি। ক রস্যিকে দিয়ে একটা ফোঁটা দিয়েছি, ম রস্যিকে দিয়ে একটা ফোঁটা দিয়েছি, সংক্ষেপে লিখে দিয়েছি। প্রথম লাইন বুঝতে পেরেছো? জি। প্রশ্ন থেকে দেখে দেখে লিখেছি আমরা। আমরা প্রশ্নটা ভালো করে পড়লে আমরা উত্তরগুলো সহজে পারব। পরের লাইনে দেখো, একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? 1 ঘন্টায় 45 কিলোমিটার গিয়েছেন, এরকম 8 ঘন্টায় গেলে তিনি কত কিলোমিটার যাবেন একই গতিতে? তা আমরা জানি যদি সবগুলো একই রকম হয় এবং বেশি হয় তাহলে আমরা কি করব? গুণ করব। 1 ঘন্টায় তুমি যদি 45 কিলোমিটার যাও, তাহলে তুমি যদি 8 ঘন্টা ধরে গাড়ি চালাও, তাহলে তুমি কি কম কম দূরত্ব যাবা নাকি বেশি দূরত্ব চলে যাবা? কম কিলোমিটার যাবা না বেশি কিলোমিটার যাবা? আরো বেশি যাব। বেশি গেলে কি হয়? গুণ হয়। তাহলে আমরা লিখব, সুতরাং 8 ঘন্টায় যান সমান 45 গুণ 8 কিলোমিটার। আমরা ডট ডট দিয়ে দেব, তাহলে আমাদের লেখাটি আর কষ্ট করে লেখার দরকার নাই। 45 এবং 8কে আমরা গুণ করব, গুণ করলে হবে 360 কিলোমিটার। উত্তর হবে 360 কিলোমিটার। আমরা 360 কীভাবে করেছি গুণ অঙ্কটা তোমরা খাতায় করে দেখো। যদি তোমাদের ভুল হয় সমস্যা নাই, আমরা একটু পরেই তোমাদের গুণটা করে আবার বুঝিয়ে দেব ভিডিওর মধ্যেই। তোমরা করো, ভিডিওটা আটকিয়ে অঙ্কটা করে ফেলো। তাহলে আমরা বুঝতে পেরেছি প্রশ্নে লেখা আছে ঘন্টায় 45 কিলোমিটার যান। ঘন্টায় মানে 1 ঘন্টা। আমরা লিখব 1 ঘন্টায় যান 45 কিলোমিটার। তারপর বলেছে 8 ঘন্টায় কত কিলোমিটার যান, আমরা লিখব সুতরাং 8 ঘন্টায় যান বেশি, বেশি হলে গুণ, গুণ করে ফেলবো, অঙ্ক শেষ। তোমরা কি গুণটা করেছো? আচ্ছা, না করলে আমাদের সাথে মিলাও হয়েছে কিনা। 45 গুণ 8, 45 গুণ 8। 45 হলো গুণ্য, 8 হলো গুণক, আর গুণ করার পরে যে সংখ্যা বের হবে সেটা হচ্ছে গুণফল। গুণফল। এখানে হচ্ছে একক, 8 হচ্ছে একক, একক দিয়ে গুণ করলে অঙ্ক শেষ। 8 দিয়ে 5কে গুণ করো, 5 আটা কত? 5 আটা 40। 40-এ 40 আমরা বসিয়ে দেব না, কারণ আমাদের 8 দিয়ে আবার 4কে গুণ করতে হবে। কেমন? 40-এ আমরা শূন্য বসাবো। হাতে আছে 4। এখন 8 দিয়ে আমরা এই যে উপরের 4কে গুণ করব। 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32। 32 বসাবো না, 32 সাথে হাতে যে 4 আছে সেই 4টা আমরা যোগ করব। 32 হলে 33, 34, 35, 36। আমরা 36 লিখে দেব। তাহলে আমাদের উত্তর হয়েছে 360। তোমরাও খাতায় মিলিয়ে দেখো তোমাদের উত্তরটা 360 হয়েছে কিনা। কেমন? ধন্যবাদ। গুণ অঙ্কের ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখবে, এগুলো হচ্ছে সপ্তাহ লেখা থাকলে আমরা জানি সপ্তাহ লেখা থাকলে কি লিখবো আমরা? 7 দিন লিখব। হালি লেখা থাকলে মানে 1 হালি, হালি মানে 1 হালি, কয়টি? 4টি। মাস লেখা থাকলে লিখব 30 দিন। প্রত্যেকে মানে একজন। প্রতিদিন লেখা থাকলে আমরা কি লিখব অঙ্কে? 1 দিন। প্রত্যেকটি লেখা থাকলে আমরা কি লিখব অঙ্ক করার সময়? 1টি। ডজন লেখা থাকলে অঙ্ক করার সময় কি লিখব? 12টি। বছর লেখা থাকলে কি লিখব আমরা? কত দিন? 365 দিন। দিন মানে কয় দিন? দিন মানে হচ্ছে 1 দিন। দৈনিক মানে কয় দিন? দৈনিক মানে 1 দিন। মাসিক মানে কয় দিন? 30 দিন। ঘন্টা মানে 1 ঘন্টা।